আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। দর্পণ নিজের হাতে নিয়ে অলংকারগুলো পরিয়ে দিতে দিতে বলল, একটা চেন, একটা ইয়ারিং, একটা বেঙ্গল, সব কয়টাই একটা করে বল রয়েছে, সেম ডিজাইন। এ নিয়ে তার হাতে মোট 3টা বেঙ্গল হলো, একটা বাবাতেও, একটা মামার, একটা দর্পণে। সিয়াসা বেশ বিরক্ত হলো, কেননা প্রত্যেকেই দর্পণের মতো এমন পরিয়ে আদেশে সুরে বলেছে, এগুলো যেন সবসময় সাথে রাখে। খানিকটা বিরক্তি প্রকাশ করেই বলল, একটা হাতে 3টা ব্যাঙ্গেল আমাকে কেমন লাগছে দেখতে? সিয়াসার কথায় দর্পণ মৃদু হেসে হাতের উল্টো পিঠে ঠোঁট ছুঁয়ে দিয়ে বলে, সুন্দর লাগছে। পেদেদের মতো লাগছে। সিয়াসা মুখ কুচকে বলল। দর্পণ হেসে উঠে নাক টেনে দেয়, আবারও বলে, কখনো খুলবে না এগুলো? আচ্ছা। ঘড়িতে তখন ভোর 4:23। সিয়াসা ঘুমিয়ে গেলে দর্পণ নিঃশব্দে বেরিয়ে আসে কামরা থেকে। কাঙ্ক্ষিত রুমে দরজার হাতলে হাত দিতেই দরজা খুলে যায়। খোলাই ছিল দরজা। দর্পণ ঢুকতেই বিছানায় চোখ যায়। আপাদমস্তক রমপারে আবৃত মৃণাল হাত পা জড়িয়ে ঘুমিয়ে আছে। সে পকেট থেকে চকলেটের প্যাকেটটা বের করে তার মাথার কাছে রেখে সোজা বারান্দায় চলে যায়। বদ্ধ নেত্রে রকিং চেয়ারে তুলছে সাইফ। সে পাশের চেয়ারটিতে বসতেই ক্যাচ ক্যাচ শব্দ করে উঠল চেয়ারটিতে। সাইফের তন্দার সেদ ঘটল। দর্পণ তাকিয়ে তার দিকেই। রাতে ঘুমান না কেন? দর্পণের প্রশ্নে সাইফ নিরুত্তর তুলতে লাগলো। প্রশ্নের জবাব নেই তার কাছে। 22টা বছর ধরে সে এভাবেই অদেখিত ক্লান্ত নির্ঘুম রাত্রি যাপন করে। ক্লান্তিতে দেহ ভেঙে আসলো সে চোখের পাতায় দীর্ঘস্থায়ী ঘুম ভর করে না। খুচরো খুচরো ঘুমিয়ে সে জীবন পার করে। সে কথা ঘুরিয়ে লঘু স্বরে শুধায়, তোমার অ্যাকাউন্ট থেকে বড় একটা অ্যাকাউন্ট ট্রান্সফার হয়েছে, কি করছো এতগুলো টাকা দিয়ে? আপনি আপনার মেয়ে আমার হাতে দিয়ে যেভাবে আমার উপর নজরদারি করছেন, সেভাবে তো আমিও কোনো ক্রিমিনালের উপর নজরদারি করি না। তুমি হয়তো ভুলে যাচ্ছ তোমার কাছে আমার কলিজাটা আছে, আমার গোটা জীবনের অর্জিত একমাত্র অমূল্য সম্পদ। ভুলে তো আপনিও যাচ্ছেন যে আপনার কলিজা আমার জীবন। আমার জীবনের ওপর কেউ আঘাত হানবে এই সুযোগটা আমি কাউকে দেব না। তবুও আপনার এত দুশ্চিন্তা কেন? বুক জুড়ে হাঁকার ছাড়া আর কিছুই খুঁজে পেল না সাইফ। রাগ চড়ে বসে মাথায় দর্পণের উপর, দর্পণের কাজের উপর। তুমি আবারও ট্রাই7 নিয়ে কাজ করতে চাইছো? তুমি এর জন্য দেশের বাইরে গিয়েছিলে তাই না? কি করছো তুমি আমায় স্পষ্টভাবে বলো তো দর্পণ। তুমি যদি ভেবে থাকো তুমি আগের মতো যা ইচ্ছা তাই করবে, তাহলে তুমি ভুল। আমার মেয়েকে নিজের জীবনে জড়িয়েছো, তুমি এখন যা ইচ্ছা তাই করতে পারো না। আপনার কিছু ভুল হচ্ছে স্যার। আমি তো ট্রাই7 কেসটি বন্ধই করিনি, তবে নতুন করে শুরু করার কথা আসে কি করে? তুমি মস্করা করছো আমার সাথে? মজা লাগছে তোমার কাছে? তোমার কি মনে হয় আমি এনামকে মারতে পারতাম না? সেই ক্ষমতা কি আমার ছিল না? তবে আমি এমন চুপ করে সহ্য করে কেন যাচ্ছি বলতে পারো? বলতে পারো কেন এভাবে রাতের পর রাত নির্ঘুম কাটাচ্ছি? কারণ আমার উপর যত যাই হোক না কেন, আমার সন্তানটা যেন ভালো থাকে দিন শেষে, এটাই আমার চাওয়া। আমার স্ত্রী যে পরিণত হয়েছে আমার ভুলের কারণে, সেই ভুল যেন আমি আবারও না করি। ওর জন্য আমি সব করতে রাজি, সেখানে কাওয়ার্ডের মতো মুখ লুকিয়ে থাকা তো ছোট্ট একটা বিষয়। দর্পণ, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। তোমার জন্য আমার মেয়ের জীবন হুমকির মুখে পড়েছে। প্রথমে যতটাই ক্ষিপ্ত কণ্ঠ ছিল, শেষের বাক্যগুলো ততটাই নরম অনুনয়ে ছিল। দর্পণের মুখশ্রী থমথমে ধারণ করে। অব্যক্ত অনুভূতিগুলো ভাসছে চোখের ওই সাফেদ অংশে, সদ্য আবির্ভূত লাওলা আভায়। গাঢ় কণ্ঠে বলে, সাইফ নিশার নিশ্চল অনুভূতিহীন দৃষ্টিতে তাকিয়ে থাকে দর্পণের দিকে। তুমি যেগুলোর কথা বলছো আজ থেকে 22 বছর আগে, তার থেকেও জঘন্য দৃশ্য আমি আমার কর্মরত অবস্থায় দেখে এসেছি। মানুষের ওই আর্তনাদ তোমার মতো আমার মধ্যেও এমন এক জেদ তৈরি করেছিল, হয় মারবো নয় মরবো। কিন্তু দেখো, আমাদের কিছুই হয়নি। মাঝখান থেকে ওই নিষ্পাপ 3টা প্রাণকে জীবিত অবস্থায় জাহান্নাম দেখিয়ে তিলে তিলে মেরেছে। আমাকে মারলেও আমার কোনো আফসোস থাকতো না, কিন্তু ও আমাকে এমনভাবে শাস্তি দিয়েছে আমি দ্বিতীয়বার পিছু ফিরে তাকাতে পারি না। ও একটা পিশাচ দর্পণ। দেশের ছোট ছোট সেক্টরেও ওর দুর্ধর্ষ রাজত্ব। ও এতটা ক্ষমতাধর হয়েছে যে ওর কথায় যে কোনো বিবৃতি মুহূর্তে বদলে যাবে। তুমি যাই করো না কেন, ওর তা মাত দিতে 2 মিনিট লাগবে। এই সিংহাসন একদিনে সাধনা নয়, বহু বছরের। এখানে আরোহণ করার জন্য যত ক্ষমতা ও ব্যবহার করেছে,
এটাকে দীর্ঘস্থায়ী করার জন্য ও এর চাইতেও 3 গুণ বেশি ভয়ানক রূপে ধারণ করবে। আর সেই ভয়ঙ্কর রূপের শিকার হবে আমার মেয়েটাও। ও মানুষকে প্রাণে মারে না, মানুষটার আত্মাটাকেই মেরে দেয়। তার ক্ষমতা সম্পর্কে যথেষ্ট জ্ঞান নিয়েই আমি এই মিশনে নেমেছি স্যার। কি করবে তুমি? একটা দেশের সেনাপ্রধান সেই দেশটিকে যে কোনো বিপদগ্রস্ত পরিস্থিতির নিয়ন্ত্রণ করার ক্ষমতা রাখে, সেখানে তুমি তুচ্ছ একটা মেজর। দর্পণ জবাব দেয় না, তাকিয়ে থাকে অদূর মধ্যধামের সুবিস্তৃত অম্বরে সদ্য পরিস্ফুটিত ধূসর আভার দিকে। অভাবনীয় দৃশ্য, 2 বলিষ্ঠ দেহের সুপুরুষ রাস্তা জুড়ে দৌড়াচ্ছে। আজান পড়েনি এখনো, অন্ধকার একটু হালকা হচ্ছে। সাইব তাকায় দর্পণের দিকে, প্রশ্নের জবাবের আশায়। প্রশ্নটি করেছে আরও 10 মিনিট আগে, এখনো জবাব দেয় না। তারা কোথায় যাচ্ছে? দর্পণকে অনুসরণ করে সিয়াপর্ণের গ্রাউন্ড ফ্লোরে ঢুকলো সাইব। আমার এখানে কেন এসেছি? আপনার নির্ঘুম রাতের ঘুমকে আহ্বান জানাতে। পকেট থেকে চাবি বের করতে করতে বলল দর্পণ। গ্যারেজ সংলগ্ন একটা কক্ষে ঢুকলো তারা। ঢুকতেই একটা সিঁড়ি দেখতে পাই, সিঁড়িটি নিচের দিকে যাচ্ছে। তার মানে আন্ডারগ্রাউন্ড আরও একটা ফ্লোর রয়েছে। দর্পণ সাইব সিঁড়ি বেয়ে নিচে নামতে আরও একটা তালাবদ্ধ দরজা খুলল দর্পণ। ঘুটঘুটে অন্ধকার ধুলোময় কামরাটিতে ঢুকতেই ব্যবসা পুরনো গন্ধ নাকে এসে বাড়ি খেলো। সাইব পকেট হাতড়াতে লাগলো ফোনের খোঁজে। তার অপ্রয়োজনীয়তা অনুভব করলো যখন ঘরটিতে ফকফকা আলোয় আলোকিত হয়ে উঠল। সাইব কৌতূহলী দৃষ্টিতে চারিদিকে পর্যবেক্ষণ করার সুযোগ আগ্রহ একটা পেল না। তার পূর্ণ মনোযোগ কেড়ে নেয় কামরার সেন্টার পয়েন্টে হাত মুখ বাঁধা অবস্থায় মাটিতে পড়ে থাকা লোকটির দিকে। দর্পণ এগিয়ে গিয়ে কস্টেপটা খুলে দেয় লোকটির মুখ থেকে। পরিচিত মুখটি দেখতেই সাইব চমকে তাকায় দর্পণের দিকে। অস্পষ্ট স্বরে বলে ওঠে পুরনো এক পরিচিত নাম, জাফরি। জাফরি চমকে উঠে তাকায় সাইফের কণ্ঠে। মনোস্পটে ভেসে উঠল যুবক বয়সে সাইফের স্ত্রী সন্তানের জন্য উদ্বিগ্ন সেই চেহারাটি। জাফরির হাত ধরে ব্যস্ত কণ্ঠে সাইফ বলছে তার গর্ভবত স্ত্রী আর সন্তানেরা বিপদে রয়েছে। তার যেন নির্দিষ্ট সময়ে ফোর্স নিয়ে সেখানে হাজির হয়। জাফরি তখন স্যারের হাত দুটো ধরে বলেছিল, স্যার আপনি কোনো চিন্তা করবেন না, আমরা ঠিক সময়ে পৌঁছে যাব। সম্মুখে নিজের মৃত্যু ছাড়া আর কিছুই দেখতে পেল না জাফরি। দর্পণ মৃদু হেসে হাতের চাবিটা সাইফের হাতে দিয়ে বলে, কাজ সেরে তালা দিয়ে বের হবেন, আমি আসছি। জানালাহীন বদ্ধ কক্ষটি সমীরণে গুমট আষ্টে গন্ধ, কোথাও কোনো ফাঁকফুটো নেই। হালকা শব্দ কর্ণদয়ে বজ্রঘাত সৃষ্টি করে। সমীরণের ওই আষ্টে ভ্যাপসা গন্ধ মৃত্যুর ভয়ঙ্কর গন্ধ ঠেকল জাফরির কাছে। মাটির নিচে তৈরি করা এক মৃত্যুপুরী মনে হলো। ফেলে আসা পেছনকার সেই কালো ইতিহাস সম্মুখে খোলা পৃষ্ঠা নেই, মেলে ধরে আছে কেউ। ঊর্ধ্বশ্বাস সামলে জাফরি অস্পষ্ট স্বরে আওড়ায়, স্যার। সাইফের বুকটা অস্বাভাবিক যন্ত্রণা অনুভব করলো। বুকের ভেতরে দাফন দেওয়া বিদঘুটে প্রতারণাগুলো চোখের সামনে ভেসে উঠতেই চিত্রতার চঞ্চল অনুভূত হয়। এই চঞ্চলতা যে বড্ড অন্যরকম, বড্ড ভয়ঙ্কর। এই উত্তেজনা শুধুমাত্র সম্মুখে থাকা প্রতারকের প্রাণের বিনিময়ে নিঃশেষ হবে। উত্তেজনা সামলে মিলান কণ্ঠে আক্ষেপ জানিয়ে বলল, জাফরি, তোকে আমি সেদিন বলে এসেছিলাম না আমার স্ত্রী সন্তান বিপদে আছে? তবে তুই আসলি না কেন? কেন করলি এমনটা? তুই তো আমায় কথা দিয়েছিলি যে তুই ঠিক সময় পৌঁছে যাবি। আমি তোর ভরসাতেই তো ছিলাম। সেদিন ঠিক সময় মতো পৌঁছালে আশা বেঁচে যেত, হয়তো আমার সন্তান দুটো বেঁচে যেত। কম্পিত ভরাট স্বরের ললাটে বিন্দু বিন্দু স্রেদ জলের আবির্ভাব ঘটে। শ্বাস প্রশ্বাস রুদ্ধ হয়ে আসছে। দেহে অজানা উত্তেজনা। কিসের? মৃত্যুর ভয়ে? শুকনো ঢোকিল জাফরি। আমতা আমতা করে বলল, আমি কিছু করিনি স্যার। আমায় এনাম স্যার বাধ্য করেছিল এমনটা করতে, নয়তো আমার চাকরি কেড়ে নেবে বলেছিল। আপনি তো জানতেন আমার আর্থিক অবস্থা কেমন ছিল। তখন যদি আমি তার কথা না মানতাম তবে আমি পরিবার সহ পথে বসতে হতো। তুই আমার সাথে মিথ্যা বলছিস জাফরি। একদিন তুই আমার সত্য মিথ্যার পার্থক্য বোঝার সেন্সের প্রশংসায় পঞ্চমুখ ছিলি। হাসি আসছে না তোর যোগ শুনে? এনামের থেকে তখন উচ্চ পর্যায়ে ছিলাম আমি। চাইলে তো আমি তখনই তোর চাকরি কেড়ে নিতে পারতাম। চাকরির ভয় থাকলে তুই এমনটা করিসনি। আমি জানতাম আপনি পরবর্তীতে আমার চাকরি কেড়ে নেওয়ার অবস্থায় থাকবেন না। কথাটি শুনে মুখ ফসকে বলা এক চমৎকার কথা মনে হলো। সাইফ তড়াক
চাহনি নিক্ষেপ করে জাফরির বদ্ধ নেত্রের দিকে। নিজের ভুলে নিজেকে শাসাচ্ছে জাফরি। এবার হাসি আসলো সাইফের। দমাতে না পেরে হো হো করে হেসে উঠল সে। জাফরি করুণ দৃষ্টিতে তাকায় স্যারের দিকে। আচমকাই সাইফের মুখ পুনরায় গম্ভীর হয়ে ওঠে। উন্মাদের মতো পা চালিয়ে হাঁটু গেড়ে বসে জাফরি কাত হয়ে পড়ে থাকা দেহটির সামনে। এক হাতে জাফরির চোয়াল শক্ত করে চেপে ধরে বলল, তুই জানতি জাফরি, তাই না? তাহলে তুই সবটাই আগে থেকে জানতি, তবু ওই নৃশংসতা হতে দিলি? তুই কি মানুষ নাকি নরপিশাচ জাফরি? আশা প্রেগনেন্ট ছিল, তুই জানতি না? পুরো সেনানিবাস জুড়ে আমি সেদিন সকলকে মিষ্টি খাওয়ালাম, তুই আমার গলা জড়িয়ে ধরে আমায় অভিনন্দন জানিয়েছিলে, মনে নেই? তবে সবটা জেনেও তুই এমনটা কি করে করতে পারলি? তোর বুক কাঁপেনি একটা গর্ভবতী মহিলাকে ওই পশুদের হাতে তিলে তিলে মরতে দিতে? তুই চাইলেই সেদিন আশাকে আর আমার বাচ্চাদের বাঁচাতে পারতি। তাহলে আজ গল্পটা অন্যরকম হতে পারত, একদম অন্যরকম। কিন্তু লোভ তোকে এতটা গ্রাস করলো যে কে গর্ভবতী, কে শিশু, কে পঙ্গু, তাতে তোদের কোনো কিছু আসে যায় না। আমার স্ত্রী সন্তানের মৃত্যুর উপহার স্বরূপ তোর এই মন্ত্রিত্ব পদ, তাই না? আপনি যেটা ভাবছেন সেটা ভুল স্যার। আমার রাজনীতি অনেক আগে থেকেই পছন্দ ছিল, তাই আমি রাজনীতিতে নেমেছিলাম। ভাগ্যক্রমে পদ পেয়েও চাই, এতে এনাম স্যারের কোনো হাত নেই। আর আমি আশা ম্যাডামের মৃত্যুর কথা কিছু জানতাম না। আমাকে বলা হয়েছিল সে শুধু ম্যাডামকে আর সিয়াসাকে আটকে রেখেছে, আপনাকে কেস বন্ধ করতে বাধ্য করার জন্য। আমি ভাবতেও পারিনি ইনাম স্যার তাদের মেরে ফেলবে। সাইফের দৃষ্টি পরিবর্তন হয় ধীরে ধীরে। জাফরির দেহে ভরশূন্য অনুভব করতে লাগলো। সেই পুরনো মুখভঙ্গি, সেই পুরনো ভয়ানক দৃষ্টি। জাফরি স্যারের এই রূপকে জাফরি চেনে, দেখেছি কিভাবে অসুর ভর করে লোকটা যখন ব্যাটল ফিল্ডে থাকে। সাইফ আশ্চর্য হলো, বলে, তোর সাহস দেখে আমি অবাক হচ্ছি জাফরি। তুই এখন আমার সাথে মিথ্যা বলছিস? আই জাস্ট পুলড মাইসেলফ ফ্রম দ্যাট প্রফেশন। আই ডিডন্ট ফরগেট জাফরি। আমার কাছে এখন অভ্যন্তরীণ এমন এমন তথ্য রয়েছে যা তোদের মতো দুই একটা মন্ত্রীদের ধ্বংস করার জন্য যথেষ্ট। কিন্তু আমি আর ওই পেশায় নেই, তাই এগুলো আমি আর করব না। তবে আমায় কেন এনেছেন এখানে স্যার? ছেড়ে দিন দয়া করে। আপনি একজনের শাস্তি আর একজনকে দিতে পারেন না। আপনার কাছে অপরাধী এনাম স্যার, আমি নই। আমি তো একজন সামান্য সোলজার ছিলাম। সাইফ উঠে দাঁড়িয়ে টি শার্টের উপর পরা ক্যাজুয়াল সোয়েটারটা খুলে পাশে রাখা টেবিলে রাখতে রাখতে শান্ত স্বরে বলে, আমি আনিনি তোকে জাফরি, এনেছে মেজর দর্পণ। আমি যদি এসবের মাঝে আবার ঢুকতাম তবে এবার ধ্বংসযজ্ঞ শুরু হয়ে যেত জাফরি। যাতে শুধু এনাম নয়, আমার পরিবারটাও ধ্বংস হয়ে যেত। কিন্তু আমি এখন বাবা, একজনের নয়, অনেকজনের। আমি স্বার্থপর হতে পারি না। তাহলে ছেড়ে দিন। ছেড়ে দেব? আমার মতো আরও মানুষকে প্রতারিত করতে? বলতে বলতে সাইফ ঘরটিকে ঘুরে ঘুরে দেখলো। একটা টেবিল, দুটো কাবার্ড ঘাটলে সেখান থেকে সব ধরনের ইম্পোর্টেড অস্ত্রগুলো বেরিয়ে আসে। অস্ত্রের কালেকশনগুলো তার থেকেও বেশি আপডেট হবে নাই বা কেন? এটা যে এক সেনা কর্মকর্তার তৈরি ব্যক্তিগত বিচার কার্যালয়। এখানে ন্যায় প্রতিষ্ঠা করা হয় নিজ পন্থায়। কাবার্ডের পাশে ঝুলিয়ে রাখা অ্যাপ্রন পরে নাই সাইফ। কাবার্ডের ডর খুলে কিছু একটা খুঁজতে খুঁজতে মিলান কণ্ঠে বলে, তোদের কেস বন্ধ করা ছিল, তোরা আমায় মেরে কুচি কুচি করে ফেলতি, কিন্তু ওই মেয়েটাকে কেন এইভাবে শাস্তি দিলি? মেজর আমিন গাজীর মতো একজন সৎ ন্যায়পরায়ণ কর্মকর্তাকে পুরো দেশের সামনে লাঞ্ছিত করে মেরে ফেলতে তুই সাহায্য করেছিলি। আমি জানি তোকে মারলেও আমার আশু ফিরে আসবে না, আমার সন্তানেরা ফিরে আসবে না, আর না ফিরে আসবে মেজর আমিন গাজীর সততা। তবু তোকে এভাবে হাতের কাছে পেয়ে ছেড়ে দেব, এতটা দয়া অনুভব করতে পারছি না আমি। তোর মতো জালেমের থেকে কোনো একদিন আমি যেমন প্রতারিত হয়েছি, এমন হয়তো আরও অনেকেই প্রতারিত হয়েছে এবং হচ্ছে, কিন্তু ভবিষ্যতে আর হবে না, এতটুকু নিশ্চিত করছি আমি। তোর বেঁচে থাকায় কারো জন্য মঙ্গল বয়ে না আনলেও অমঙ্গল ঠিকই বয়ে আনতে যথেষ্ট। হাত পা বাঁধা জাফরি ছটফট করে উঠল সাইফের হাতের ধারালো সুচালো অস্ত্রটি দেখে। মৃত্যুর নৈকট্যে তখন সে পাগল প্রায়। গড়িয়ে গড়িয়ে এগোয়, দেহ থেকে টপটপিয়ে ঘাম ঝরছে। ঝরঝরিয়ে কেঁদে ওঠে, অনুরোধ করে বলে, আমি আপনার পায়ে পড়ছি স্যার, এমনটা করবেন না। আমায় ক্ষমা করে দিন, আমি আপনাকে সব সত্যি কথা বলছি। আমায় একটা সুযোগ দিন স্যার। আপনি ঠিক বলছেন, এনাম স্যারকে সাহায্য করার বদলে সে
আমায় মন্ত্রীর পদে বসিয়েছে। সাহেব ঘাড় ঘুরিয়ে দেখে ছটফট করতে থাকা জাফরিকে মৃদু হেসে 2 ঠোঁটে শাহাদাত আঙ্গুল চাপল, বলল, জাফরি, আমি সব জানি, সব জানি, সব জেনেও আমার চুপ থাকতে হয়। তাই তো আমি একটা রাতও একটু চোখ বুঝতে পারি না। এত বোঝা নিয়ে চোখ বোঝা যায় বল? যায় না। রাতের অন্ধকার নামলেই আমার চারিদিকে শুধু হাহাকার, আর্তনাদ হাসে। আমার বাচ্চারা আমায় ছুবেন না, চিৎকার করে ডেকে ওঠে আমার আশু, বলে, সাইফ, বাঁচাতে না পারলে মেরে ফেলো, তোমার পায়ে পড়ি। জাফরি, আমার চোখের সামনে আসার রক্তাক্ত ছিন্ন বিচ্ছিন্ন বিবস্ত্র দেহায় ভাসে, ভাসে তার রক্তাক্ত চোখ। একা থাকতে পারি না। 21টা বছর ধরে আমায় এগুলো তাড়া করে বেড়ায়, বলে বেড়ায় আমার ভালোবাসা অভিশপ্ত ছিল আসার জন্য। আমি মরতেও পারি না। পৃথিবীর সবচেয়ে কঠিন শাস্তি আমায় দেওয়া হয়েছিল অন্যায়ের বিরুদ্ধে লড়ার জন্য। সাইফের চোখ দুটো অশ্রুসিক্ত, হিংস্র অভ্যন্তরীণ যন্ত্রণার উচ্চাটনে সে বা হুঁশহারা। পরবর্তী 10 মিনিট ছিল রক্ত, আত্মচিৎকার, মৃত্যু যন্ত্রণা মিশ্রিত এক ভয়ঙ্কর প্রাপ্তকাল। সিয়াসার ঘুম ভাঙে ছোট্ট ছোট 2 হাতের নখের আঁচড়ে। ঘুমের মাঝেই ব্যথুতোর শব্দ করে তরাক চক মেলে তাকায় সিয়াসা। তার বুকের ওপর হাত পা ছড়িয়ে ঘুমাচ্ছে মিনাল। খানিক ভরকে তাকায়, নিজের পাশে দর্পণ নেই, ললাটে কয়েকটা ভাঁজ নিয়ে উঠে বসে সে। মিনালকে বিছানায় ভালো করে শুয়ে দিই, সোজা বাবার ঘরে হেঁটে যাই। বাবা নেই, দর্পণও নেই। সে পুনরায় ফিরে এলো নিজের ঘরে। এসে ঘুমন্ত মিনালের হাতে পায়ে নখ কাটল। অতঃপর তার দুপাশে 2টো কোলবালিশ দিয়ে সে ফ্রেশ হয়ে রান্নাঘরের দিকে যায়। মিনময়ীর অসুস্থতা বাড়ার পর থেকে বিগত মাসগুলোতে সে বেশিরভাগই এ বাড়িতে থেকেছে। শুধু রাতের বেলায় দর্পণ ডিউটি শেষ করে তাকে নিয়ে গিয়েছে। মিনময়ীকে পুরোদস্তর বেড রেস্টেই রাখে। রান্নাবান্না থেকে শুরু করে ঘরের কাজ সে মিনি আর নতুন পোয়া হাতে হাতে করে। আগামী মাসে তো মিনিরও বোর্ড এক্সাম, তাই তাকেও ঘরের কাজ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সে খোশ মেজাজে নাস্তা বানাতে শুরু করে সকলের জন্য। খুশির কারণ প্রিয় মানুষটি সুস্থ সবলভাবে ফিরে আসা এবং রাতের ওই মূল্যবান উপহারটি। সে ভাবতেই পারেনি দর্পণ রাজি হবে মিশনে না যাওয়ার জন্য। সকাল 7:24 কলিং বেল বেজে উঠল। সদ্য ঘুম থেকে ওঠা আশরাফ ঢুলতে ঢুলতে দরজার কাছে গেল। কোত্থেকে যেন সিয়াসা উঠতে উঠতে সে হাওয়ার বেগে তাকে টপকে দরজা খুলে দিল। আশরাফ চোখ মুখ কুঁচকে দেখে বাদরের মতো লাফাতে থাকা ভাগ্নিকে। তেরসা কণ্ঠে শুধায়, আজ আবার কার টি শার্ট চুরি করেছিস যে এত খুশি? আমি কেন চুরি করতে যাব কারো টি শার্ট? আমার হাজবেন্ড আমার জন্য এতগুলো টি শার্ট এনেছে। মুখ বাঁকিয়ে বলে সে দরজার বাহিরে উকি দেয়। দর্পণ মৃদু হেসে দাঁড়িয়ে। মামা ভাগ্নি দরজা আটকে কথা বলছে। সিয়াসার ভুরু কুচকে গেল দর্পণের পাশে সাইফকে দেখে। এই জামাই শ্বশুর একসাথে কি করে? দুজনের তো একজন আরেকজনকে খোঁচা দিয়ে কথা বলা, এড়িয়ে চলা ছাড়া আর কিছুই পায় না। সাইফ কৃত্রিম হাসল মেয়ের আশ্চর্য চাহনিতে। মেয়েকে পাশ কাটিয়ে যেতে নিলে সিয়াসা বাবার হাত আঁকড়ে ধরতে যায়। অমনি সাইফ দূরে সরে যায়, সাবধানী কণ্ঠে বলল, ডোন্ট টাচ বাচ্চা, আমি বাহির থেকে এসেছি, গায়ে ধুলোবালি আছে তো, ফ্রেশ হয়ে আসছি তোমার কাছে। ওকে, আমি নাস্তা বানিয়েছি, তাড়াতাড়ি এসো, ঠান্ডা হয়ে যাচ্ছে। সিয়াসা হাসি মুখে বলল। সাইফ মৃদু হেসে গট গট করে ভেতরে চলে যায়। আশরাফের প্রশ্নবিদ্ধ দৃষ্টিতে তাকায় দর্পণের দিকে। দর্পণ নিরুত্তর তার দৃষ্টি অদেখিত করে ঘরে ঢুকে গেল। দর্পণ ঢুকতেই সিয়াসা তার হাত আঁকড়ে ধরে। দর্পণও মৃদু হেসে তার হাত আঁকড়ে ধরে ওভারকোটের পকেট থেকে চিকেন বানটা বের করে সিয়াসার হাতে দেয়। কোথায় গিয়েছিলেন পাপা আর আপনি? হাঁটতে গিয়েছিলাম। আপনাদের মধ্যে ভাব হয়ে গিয়েছে? সোফায় বসতে বসতে দর্পণ চোখে হেসে তাকায় চঞ্চল চপল মেয়েটির দিকে। চোখে মুখে তারা খেলে যাচ্ছে আনন্দে। হাঁটতে গেলে ভাব হয় বুঝি? না, আপনাদের মাঝে তো দ্বন্দ্ব চলে, তাই জিজ্ঞেস করলাম। দ্বন্দ্ব জারি আছে। নিউজপেপার হাতে তুলে নিয়ে বলল দর্পণ। সিয়াসা হতাশার নিঃশ্বাস ফেলে পুনরায় রান্নাঘরে গেল। আশরাফ দর্পণ আশফাক আহমেদকে কফি দিয়ে বাবার রুমে যায় সে। বাবা ওয়াশরুমে। সে পুরো ঘর গুছিয়ে বের হয়ে আসে। মিনময়ীর জন্য মিনালের জন্য আলাদা করে নাস্তা বানায়। সাইফ আসতেই সকলে একসাথে নাস্তা করতে বসলো। সিয়াসার এত খুশির অন্ত নেই। দর্পণ প্রথম তার বাসায় থেকেছে। শাশুড়ি না থাকায় সব আদর আপ্যায়ন সিয়াসা নিজেই করেছে।
আশফাক আহমেদ টিভি ছেড়ে খেতে বসেছিল। সকাল সকাল উচ্চ শব্দে দেশের হালচাল না শুনলে তার দিন ভালো যায় না। সাইব, দর্পণ, আশরাফ নীরবে খেয়ে যাচ্ছে। আইনমন্ত্রী জাফরি জয়নাব গতকাল রাত এয়ারপোর্ট থেকে নিখোঁজ হয়েছে। এখনো পর্যন্ত কোনো প্রকার সন্ধান পাওয়া যায়নি তার। সংবাদ শিরোনামটি কর্ণকুহরে প্রবেশ করতে সাইফের হাত থেমে যায়। ক্ষণকাল থমকে গিয়েও আবার খাওয়া শুরু করলো। আশফাক আহমেদ মনোযোগ সহকারে দেখল পুরো নিউজটা। দর্পণ, আশরাফ নীরবে খাচ্ছে, তাদের কোনো হেলদোল নেই। আশফাক আহমেদ পুনরায় খাওয়াই মনোযোগী হতে হতে বিদ্রুপ করে বলে, অপহরণ হয়েছে নাকি শুধু শুধু জনসাধারণের অ্যাটেনশন পাওয়ার ধান্দা? হলে ভালোই হতো, ওই প্রতারককে ওই গদি থেকে সরাতে পারলে দেশের জুডিশিয়াল পাওয়ার সঠিকভাবে ব্যবহার হতো, দেশ থেকে সব দুর্নীতি একটু কমতো। একটা প্রতারককে মারবে, পরবর্তীতে আবারও আরেকটা প্রতারকই ওই গদিতে বসবে। এইটাই রাজনীতি। তাহলে ওটাকেও এটার মতো মেরে ফেলা হবে। দর্পণের কথাই সাইব চোখ তুলে তাকাই তার দিকে। সিয়াসা কৌতূহলী হলো বেশ দর্পণের কথায়, আগ্রহী পানে শুধায়, কেন? তাকে কি মেরে ফেলা হয়েছে? আপনি জানেন কিছু? আপনার কাছে তো এসব তথ্য থাকার কথা। বলুন না একটু, আমি কাউকে বলবো না, মামুর কসম। মামুর কসম শুনতেই আশরাফ কেসে উঠল সশব্দে। রাগী দৃষ্টিতে তাকাই ভাগ্নির দিকে। মামুর রাগী দৃষ্টিতে সিয়াসা বোকা বোকা হাসলো। সাইব খাবার খেতে খেতে মেয়েকে মৃদু শাসনের সুরে গম্ভীর মুখে বলল, তুমি অতিরিক্ত আগ্রহ দেখাচ্ছ বাচ্চা। নেক্সট টাইম তুমি এসব বিষয়ে তোমার এত আগ্রহ দেখাবে না। বি কেয়ারফুল অ্যান্ড ফোকাস অন ইয়োর জব। ওকে, সরি। সাইব বলল, দর্পণ মৃদু হেসে দেখে বাবার কলিজার মিয়ে যাওয়া। আলগোছে পকেট থেকে ফোন বের করে তাতে দ্রুত হাতে কিছু টাইপ করলো। খাবার প্লেটের পাশে রাখা ফোনটি টুং করে বেজে উঠতে সিয়াসা উৎসুক তাকায়। দর্পণের মেসেজ। বিকেলে একসাথে শপিংয়ে যাবে বলেছে। মেসেজটি পড়তে সিয়াসা পুনরায় আনন্দিত হয়ে উঠল। সকলকে উপেক্ষা করে উৎফুল্লিত কণ্ঠে বলে ওঠে, থ্যাংক ইউ মেজর। সিয়াসার উচ্চস্বরে সকলে তার দিকে অবুঝ পানে তাকালো। দর্পণ হতাশার নিঃশ্বাস ফেলে খাওয়ায় মনোযোগী হয়। সিয়াসা কারোর অবুঝ দৃষ্টিকে পাত্তা দিল না, সে নিজ মনে খাচ্ছে। কতদিন পর দর্পণের সাথে বের হবে। দুজনে কোয়ালিটি টাইম স্পেন্ড করে না বহুদিন। অন্তরঙ্গ মুহূর্তে ব্যাঘাত ঘটায় পৃথিবীর আরেক বিরক্তিকর ব্যাপার। রাগে বিরক্তিতে এনাম সাপটে আঘাত করে বিচ্ছিরি গালি দিয়ে এলো বিছানায় শায়িত নারীটির উপর থেকে। নারীটি কুকিয়ে উঠল ব্যথাতুর আক্রমণে। সেদিকে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ দেখা গেল না এনামের। বাথটবে পড়ে এনাম গটগট করে ওয়াশরুমে চলে যায়। অতি দ্রুত ফ্রেশ হয়ে বেরিয়ে যায় কক্ষ থেকে। বিছানায় শায়িত নারীটি সেদিকে এক দৃষ্টিতে ছলছল নয়নে তাকিয়ে থাকে। অফিস রুমে ঢুকতেই জ্বলন্ত দৃষ্টি নিক্ষেপ করে এনাম সিকান্দারের দিকে। এনামকে দেখতেই সিকান্দার স্বভাবসুলভ গাম্ভীর্যতা আঁকড়ে সালাম দেয়। এনাম নিল না, তীক্ষ্ণ মেজাজে শুধায়, এত সকালে তুই এখানে কেন সিকান্দার? স্যার, আগামীকাল 21 জুন মেয়ে ডেলিভারি দেওয়া লাস্ট ডেট। বহু কষ্টে 20 জুন মেয়ে জোগাড় করতে পেরেছি। সকাল সকাল নিজেদের অকৃতকার্যতা শোনাতে এসেছিস আমায়? সব কয়টা কুকুরকে আমি আমায় কামড়াতে পারছি? পুরো দেশের কোনায় কোনায় আমি কুকুর বসিয়ে রেখেছি কি দিন শেষে এটা শোনার জন্য? আজ পর্যন্ত আমার একটা অর্ডারও অসম্পূর্ণ ডেলিভারি হয়নি। সিকান্দার, এটা তোর থেকে ভালো কে জানে? কাল সকালে শিপমেন্ট সিকান্দার, তার আগে 21 জন মেয়ে আমার চাই। আপনারই তো বলে যাচ্ছেন স্যার, পুরো দেশ এখন আর আমাদের আয়ত্তে নেই। মাত্র একটা বিবাদ আছে। আপনি জানেন সব জেলা উপজেলা থেকে আমাদের লোকদের কিভাবে কোনো আরে সরিয়ে দেওয়া হয়েছে। বাকি যেটা বিবাদ রয়েছে সেখান থেকে আমরা এই 20 জন জোগাড় করেছি। একটা জায়গা থেকে এতগুলো মেয়ে একসাথে গায়েব হয়ে গেলে সেটা মানুষের দৃষ্টি আকর্ষণ করবে স্যার, যেটা পরবর্তীতে আমাদের জন্যই অকসার। তারা যদি একবার বিক্ষোভ দামলা শুরু করে তবে আমাদের চরম বিপাকে পড়তে হবে। সিকান্দারের কথাই এনামের মাঝে নীরবতা আচ্ছন্ন হলো। চিন্তিত লোচনে অফিস রুমে পায়চারি করতে লাগলো। দেশের প্রতিটা বিভাগের জেলা উপজেলা পাচারকারী, গোন্ডা, মাতাল, এমনকি ছোট ছোট ছিনতাইকারীরাও তার আন্ডারে কাজ করে। তার সকল অর্ডার কমপ্লিট করে দেয় বলার সাথে সাথেই। কিন্তু বিগত 1 মাসে চক্রাকারে এক একটা বিভাগে তার আন্ডারে কাজ করা লোকগুলোকে নৃশংসভাবে হত্যা করা হচ্ছে।
কারা করছে, কিসের জন্য করছে, এর ব্যাখ্যা চাইলে প্রত্যেকটা জায়গায় একই বক্তব্য শোনা যায়। ব্যক্তিগত শত্রুতা কিংবা রাজনৈতিক বিপক্ষ দলীয়রা করেছে। সে দাঁত কামড়ে বলল, তোর কি মনে হয় এর পিছনে দর্পণ কিংবা সাইফের হাত আছে? সাইবের হাত থাকার সম্ভাবনা একদমই নেই স্যার, কারণ সাইড বিমানবন্দরের বাইরে কোথাও যায়নি। তার প্রতিটি কাজের উপর আমাদের নজর ছিল, কিন্তু আমাদের সন্দেহ মেজর দর্পণকে নিয়ে। দর্পণকে সন্দেহ করার কোনো যৌক্তিকতাই নেই। সে তো বিগত 1 মাস দেশেই ছিল না। সেটাই তো, কোথায় ছিল সেটা কি আমরা জানি স্যার? সে কোন দেশে ছিল বিগত 1 মাস? সে যদি চিকিৎসার জন্য দেশ ছাড়ে তবে ক্যামেরাকে লুকোচুরি। এনামের ভুরুযুগলে ভাঁজ তীর হয়। গত মাসে দর্পণে ফিটনেস চেকআপে দর্পণের ডান সাইডের ব্যাক শোল্ডার ধাতব বাদ ধরা পড়েছিল। ধারণা করা যায় পুরাতন অস্ত্র দিয়ে আঘাত করে সেটার কিছু অংশ সার্জারি করার সময় অজান্তে সেখানে থেকে যায়। সেটা পরবর্তীতে সিরিয়াস হয়ে দাঁড়িয়েছিল। অ্যাপোলো ডাক্তার তাকে নিজেই বলেছে দর্পণের ওই চিকিৎসা তারা করতে পারবে না, এমনকি দেশের ওই চিকিৎসা সম্ভব নয়। তাই দর্পণ ছুটি নিয়েছিল চিকিৎসার জন্য। তুমি কি সত্যি জানতে পারোনি দর্পণ কোন দেশে ছিল? না স্যার, ওই দিন ওই একই সময় 3টা ফ্লাইটে ল্যান্ড করে বাংলাদেশে, একটা দুবাই, একটা সিডনি আর একটা জাপানের টোকিং থেকে। মেজর দর্পণ কোন ফ্লাইটে ছিল এটা বের করা সম্ভব হয়নি। সিডনি শুনতেই এনামের চিন্তায় ভাটা পড়ল। মাথা থেকে চিন্তা ঝেড়ে ফেলে বলল, তুই বেশি চিন্তা করছিস সিকান্দার। দর্পণ চিকিৎসার জন্যই অন্য দেশে গিয়েছে। ও সিন্ডির ফ্লাইটে ছিল। আমি জানিয়েছিল ও সিন্ডির একটা হসপিটালে চিকিৎসা নেবে। আমার কাছে ওর মেডিকেল রিপোর্ট রয়েছে, যেটা সিন্ডির ওই হসপিটাল থেকে ফিডব্যাক হিসেবে আসা। তারা দর্পণের সার্জারি করতে পারবে বলেছিল। আমি শিওর এখানে ওর কোনো হাত নেই। ও দেশে ছিল না, এটাই মূল কথা। অন্য দেশে বসে ও এত মানুষ কী হয়ে মারবে? আর ওর এত বড় ফোর্সও নেই যে যারা ওর অনুপস্থিতিতে এগুলো করবে। তাছাড়া আমার বিষয়ে এখনও জানে না। সাইফের ভেতরে এখন আর এত সাহস নেই যে সে আমার বিরুদ্ধে লড়তে আসবে। এই জীবনে সাইফ আর কখনো ঘুরে দাঁড়াতে পারবে না। আমি তার সুযোগই রাখিনি। আর সে এত বোকা নয় যে দর্পণকে সব বলে দিয়ে নিজের মেয়ে আর ওই রাস্তার বাচ্চাগুলোর জীবন বিপদে ফেলবে। আমি চিনি সাইফকে। সাইফ মেয়ের জন্য নিজের স্ত্রী জঘন্য মৃত্যুও চুপ করে সহ্য করে গিয়েছে। হেড ডাউন করে কেস ড্রপ করেছে। সেখানে এই বুড়ো বয়সে এসে ও এমন ভুল কখনোই করবে না। দুনিয়া একদিকে, সাইফের সন্তান একদিকে। আমার ক্ষতি করার হলে ও 21 বছর আগেই করতো। আপনি যেমন বা উচিত মনে হয়, আমি শুধু আপনার মনের সংখ্যা প্রকাশ করেছি। আইনমন্ত্রী জাফরেন কোনো খোঁজ পেলেন? না, কারা করতে পারে এগুলো আমি সত্যি বুঝতে পারছি না। কেউ কোনো খোঁজ দিতে পারছে না। ভরা এয়ারপোর্ট থেকে এত স্মুথলি কেউ কীভাবে অপহরণ করতে পারে? জাফরকে যদি আমি সুস্থ সবলভাবে না ফিরে পাই তবে আমায় সমস্যায় পড়তে হবে সিকান্দার। পরবর্তীতে ওই গদিতে যে বসবে সে আদৌ আমার লোক হবে কিনা সন্দেহ। তবে আমার জাফরকে চাই, নয়তো পুনরায় জাফরকে স্থানে আমার কোনো ফালতু বিশ্বস্ত কুকুর বসাতে হবে। আপাতত আমার হাতে তেমন কোনো কুকুর নেই। এই সুযোগে যদি অন্যকে গদিতে বসে পড়ে আমার প্রচুর পরিমাণে ঝামেলা পোহাতে হবে। স্যার, ওই একটা মেয়ে কি হবে? কোথ থেকে জোগাড় করব? ওটা তুই চিন্তা করিস না, ওই একটা মেয়ে জোগাড় হয়ে যাবে। তুই এটা বল, কোন বিভাগে এখনও আমাদের লোকেরা সুস্থ সরল আছে? চট্টগ্রাম। চট্টগ্রামের কোন জেলা উপজেলায় এখন পর্যন্ত এমন হত্যাকাণ্ড হয়নি, তাই তো? হ্যাঁ স্যার। আচ্ছা, তোর বউ বাচ্চার কি খবর? এনাম প্রফুল্ল হেসে বলল, পৃথিবীর সবচেয়ে সুন্দর কামনীয় দুটি মানুষের কথা উঠতেই সিকান্দারের স্বভাবসুলভ গম্ভীর চেহারায় স্নিগ্ধ হাসির দেখা মিলল। মৃদু হেসে বলল, বাচ্চা ঠিক আছে স্যার, মেয়ে হয়েছে। গত সপ্তাহে মা মেয়েকে বাড়ি থেকে এনেছি, দুজনে সুস্থ আছে। তোর বইয়ের সিজার হয়েছে নাকি নর্মাল? নর্মাল স্যার, তাই এত প্যারাপি বাসায় আনতে পেরেছি। আল্লাহর রহমতে অনেক সুস্থ সবল রয়েছে। তাহলে তো কোনো চিন্তাই নেই, তোর বউ সুস্থই আছে। 21 জন মেয়ে তো হয়ে গিয়েছে। তাহলে কালকে সকাল সকাল শিপমেন্ট করে দিস। এনাম চেয়ারে গা এলিয়ে দিতে দিতে বলল। আচমকা সিকান্দার থমকে গেল এনামের কথায়। অপ্রস্তুত হয়ে পুনরায় সচকিত কণ্ঠে শুধায়, জি স্যার, কিছু বললেন? বলেছি তোর বউ সহ ওই 20 জন মেয়েকে কাল কন্টেনারে তুলে দিস। আর শোন, হাইড্রোজের ড্রাগস দিবি যেন পথিমধ্যে ঝামেলা না করে। এনামের নির্লিপ্ত নির্বিকার শান্ত কণ্ঠে সিকান্দারের বজ্রাহত চাহনিতে তাকাই তার দিকে।
হাতের শাহাদাত আঙ্গুলটা তরক কেঁপে উঠল। স্যার আপনি কি বললেন? আপনি এটা কি করে বলতে পারলেন? আপনি কি ভুলে গিয়েছেন যে আপনি আমার স্ত্রীরা আমার সদ্য জন্মানো সন্তানদের মায়ের কথা বলছেন? সিকান্দারের আতঙ্কিত কণ্ঠস্বর। মস্তিষ্কের এক একটা নিউরনে রাগ ভয়ে ছুটছে দিক বিদিক। কেননা ইবতিসাম এনামের যার দিকে একবার নজর পড়ে তার পিছু সেই মৃত্যু অবধি ছাড়ে না। সিকান্দারের আর্তনাদ ভরা কণ্ঠ এনামকে ছুতে পারল না। সে পুনরায় শান্ত স্বরে বলল, আমি তোকে টাকায় মুড়িয়ে দেব সিকান্দার। টাকা থাকলে একটা বউ গেলে দুদিনের মাঝে আরেকটা এসে যাবে, চিন্তা করিস না। সেও তোর মেয়ের খুব সুন্দর খেয়াল রাখবে। আপনি এমনটা করতে পারেন না স্যার। আমি আপনার এক বিশ্বস্ত কর্মচারী। আপনি আমার কর্মের ফল এভাবে দিতে পারেন না। আমার কাউকে চাই না, আমার স্ত্রীকে চাই। আমার স্ত্রীকে আমি কোনোদিনই বেচবো না। সিকান্দার চেঁচিয়ে উঠল। এনাম জ্বলন্ত দৃষ্টি নিক্ষেপ করে তার দিকে, শান্ত স্বরে বলে, তোর মেয়েকে হাতের মুঠোয় মুচড়ে ফেলতে আমার 2 মিনিট লাগবে না সিকান্দার। যেটা বলছি চুপচাপ সেটা কর। আগামীকাল সকাল সকাল তোর বউ সহ আমার শিপমেন্ট রেডি চাই, নয়তো বউ বাচ্চা দুটোকে খুইয়ে ফেলবি। বলে সে গটগট করে ভেতরে চলে যায়। সিকান্দার হাডুডে ধপ করে বসে পড়ে নিজেকে হারিয়ে ফেলার ভয়ে। স্ত্রী নামক মেয়েটি যে তার জীবন। কল্পনায় ভেসে উঠল এখান থেকে ডেলিভারি দেওয়া মেয়েগুলোর বিভৎস জীবনের চিত্র। কেঁপে উঠল সিকান্দারের রুহ নিজের স্ত্রীকে ওই জায়গায় কল্পনা করে। নিজের কামরায় ঢুকতেই কেউ সবেকে পেছন থেকে জড়িয়ে ধরে এনামকে। এনামের ওষ্ঠক্ষণে বাঁকা হাসি ফুটে উঠল। পিছু ফিরে তাকাই অত্যন্ত ক্ষুদ্র পোশাকে এক আকর্ষণীয় নারীর দিকে। কাছে টেনে নেয় নারীর দিকে। বিরতিহীন এনাম সেটে গেল আকর্ষণীয় নারী অবয়ের মাঝে। নারীটিও উপভোগ করে। কি হয়েছে? তোমায় চিন্তিত দেখাচ্ছে। মেজর দর্পণ আবার কিছু করেছে? আমার চুল বাঁকা করার ক্ষমতাও নেই মেজর দর্পণের। হয়তো কথাটা না সময় নষ্ট করো না। নারীটির কথাই এনাম বেঘরে জবাব দেয়, সে মতো এক জঘন্য অশ্লীলতায়। নারীটি চুপচাপ হয়ে গেল। বেশ কিছুটা সময় পর যখন এনাম পুরোপুরি মগ্ন হয় তার মাঝে, তার খোশ মেজাজ টের পেতেই নারীটি শুধায়, আমায় নিয়ে কি ভাবলে? তুমি আমার ভাবনার বিষয়বস্তুতেই নেই, তবে তোমায় নিয়ে কি ভাববো? নারীটির নয়ন দুটো অস্ত্রসিক্ত হয়ে উঠল তার ছিল যুক্ত জবাবে। চোখের পানি মুছে সে নিজেকে শক্ত করে তোলে, জোর গলায় বলে, অনেক হয়েছে এনাম। এবার আমাকে তোমার ভাবনার বিষয়ে জানতে হবে। আমি আর এভাবে জীবনযাপন করতে চাই না। আমার নিজস্ব নাম চাই, পরিচয় চাই, অধিকার চাই। সহসা গতিরোধ হয় এনামের। ধপ করে জ্বলে উঠল মস্তিষ্ক। সরজরে চেপে ধরে নারীটির চোয়াল। শব্দতের আক্রমণে নারীটির চোখ থেকে অনর্গল পানি পড়ছে। এনাম হিসিয়ে বলল, এখন একটা বেশ্যাও এসে আমার কাছে অধিকার চাইছে? সাহস দেখে আমি সত্যি অবাক। তোর মতো বেশ্যাকে আমি আমার পরিচয় দেব? মতিভ্রষ্ট হয়েছে? যা দূরে সর এখান থেকে। এই মুখ আমায় আর দ্বিতীয়বার দেখাবি না। বলে নারীটির উপর থেকে উঠে যেতে নেয় এনাম, কিন্তু নারীটি উঠতে দেয় না। সজোরে আঁকড়ে ধরে এনামের হাত। আশ্চর্যজনকভাবে শুধাই, আমি বেশ্যা হয়ে গেছি এখন, অথচ আমায় এটা বানালো কে? তুমি সাধু পুরুষ? তুমি আমায় ব্যবহার করলে, যখনই আমি আমার অধিকার চাইলাম তখন আমি বেশ্যা হয়ে গিয়েছি। তো তোদের মতো মেয়েদের কি বলে? যারা টাকার জন্য নিজের দেহ বিক্রি করে, তাদের তো বেশ্যা পতিতা এগুলি বলে, তাই না? তুমি ছাড়া আমি আর কার কাছে গিয়েছি এনাম? আমি ক্ষমতার টাকার লোভে তোমার কাছে এসেছি। তা না তো কি? একজন চিত্রনায়িকা কি শুধু শুধু এই বুড়ো লোকটির কাছে আসবে? ঠিক ভেবে বলো তো, আমার টাকার ক্ষমতা না থাকলে তুমি আমার দিকে লাথিও ছুটতে না। হতে পারে আমাদের কাছে আশা অন্যরকম ছিল না। আমিও নিজের প্রফিট দেখেছি, তেমনি তুমিও নিজের প্রফিট দেখেছো। কেউ কারো থেকে কম না। তবে আমি এখন এগুলো সব ভুলতে চাই। আমি প্রেগনেন্ট এনাম। আমার কাছে এখন তুমি আর আমার সন্তানই সব কিছু। তাই আমি আমাদের সন্তানের জন্য একটা সুন্দর ভবিষ্যৎ, একটা সুন্দর ফ্যামিলির জন্য আমার অধিকার চাইছি। এটা কি আমার ভুল? কি বললে? আমি প্রেগনেন্ট। কার যার সন্তান নিয়ে তুই আমার বিছানায় এসেছিস, নষ্টা মেয়ে মানুষ? এটা আমাদের সন্তানের নাম, ও কোনো জারজ নয়। আলবাত জারজ হোক, সেটা আমার কিংবা অন্য কারোর, এটা আমি মানি না। আমার কাছে ডিএনএ রিপোর্ট আছে, সেখানে সাফ সাফ লেখাও আছে তোমার আমার সন্তান। তাহলে তুই ওটাকে এখনই মারবি। এই নে টাকা, যত টাকা লাগে নে। বলে এনাম ডর থেকে দুবার নীল টাকা ছুঁড়ে মারে বিছানায়। নারীটি পা খাড়া হয়ে যায়।
এনামের কথায়। অবাকের সুরে শুধায়, ওকে মেরে ফেলবো? তুমি এমনটা কি করে বলতে পারলে না? এতটা নির্দয় নিষ্ঠুর কি করে হতে পারো তুমি? আমি আমার সন্তানকে কোনোদিন মারবো না, আমার ওকে চাই। আমি চাই না ওই জারজকে। নিজের সন্তানকে তুমি জারজ কিভাবে বলতে পারো? পৃথিবীতে আমার দুটো সন্তান, একটা এমিলি আর একটা এহমা। তারা বিদেশে পড়াশোনা করছে বুঝলি। এছাড়া সবকটা জারজ। আমার আর কোনো সন্তান আমার নেই। আর না চাই তুই ওটাকে মারবি, নয়তো আমি তোকে মেরে ফেলবো। ওরা একমাত্র তোমার সন্তান, আর আমার গর্ভে যে সে জারজ যে না, সকলেই তোমার ওই রসজাত। আমার ওরজাত সন্তান তারাই, শুধু যারা আমার স্ত্রী গর্ভ থেকে এসেছে। বাকি সব জারজ। আর আমি কখনো কোনো জারজকে পৃথিবীতে আসতে দেব না। আই জাস্ট হেট দোজ বাস্টার্ড। পাপাও একটা জারজ জন্ম দিয়েছিল ওই নিজামকে। আমি ওকেও পছন্দ করতাম না। ভালোই হয়েছে ওটা মরেছে। তোমার স্ত্রী শুধু পবিত্র আর বাকি সবাই অপবিত্র। অপবিত্র না হলে তুই এখানে থাকতি না। আমার স্ত্রী পবিত্র, আমার সন্তান চাই শুধু ওর থেকেই, যা আমার আছে। তোদের মতো বেশ্যার গর্ভ থেকে আমার কোনো সন্তান চাই না। তাহলে তুমি কি করছো? তুমি কি পবিত্র? না, আমিও অপবিত্র। আমার টাকা আছে, ক্ষমতা আছে, ফুর্তি করেছি। আর তোরা শুধু ফুর্তির তুচ্ছ প্রদান মাত্র। নাইটি অনুভূতি শূন্য সর্বহারা নাই তাকিয়ে আছে এনামের দিকে। এত মাসে সে এনামকে যতটুকু চিনেছে তাতে তার সন্তানটির মৃত্যু অবধারিত। অথচ যখন থেকে সে জেনেছে সে মা হতে চলেছে, সে মাতৃত্বের প্রতিটা মুহূর্ত উপভোগ করেছে। আলগোছে হাত রাখে উদরে, চিন্তায় বিভোর কিভাবে ওকে বাঁচাবে। দর্পণ যথাসময়ে ডিউটি জয়েন করতেই এনামের তলব আসে। একজন সোলজার এসে তাকে বলে, জেনারেল এনাম স্যার তাকে মেডিকেল রিপোর্ট সহ দেখা করতে বলেছে। দর্পণ যেন এটারই অপেক্ষায় ছিল। সোলজারটিকে যেতে বলে সদ্য ডয়ারে রাখা ফাইলটি হাতে নিয়ে বেরিয়ে যায় কামরা থেকে। নিজ কামরায় রকিং চেয়ারে চিন্তিত ভঙ্গিতে দুলছিল এনাম। দর্পণের দর আওয়াজে দেওয়া সেলুটে তার আড়ষ্টতা ভাঙে। সে মৃদু হেসে দর্পণকে ভেতরে আসার অনুমতি দেয়। গুড মর্নিং স্যার। গুড মর্নিং ইয়াং ম্যান। হাউ ইজ ইউর শোল্ডার? আই এম টোটালি ফাইন স্যার। বলে দর্পণ হাতের ফাইলটা এগিয়ে দেয়। এনাম প্রবল আগ্রহে ফাইলটি হাতে নেয়। তৎক্ষণাৎ খুলে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে ফাইলটির আগাগোড়া। দুদিন আগে ডিসচার্জ দেওয়া হয়েছে দর্পণকে। সেই ডিসচার্জ পেপার রয়েছে। মনের সংখ্যা দূর হতেই এনামের চিত্র প্রফুল্ল বোধ করল। দর্পণ পেশাগত গাম্ভীর্যতা আঁকড়ে দাঁড়িয়ে। অন্তরস্থলে প্রহসনেরা ভিড় জমাতে চাইল, তবে আশকারা পেল না আঁকড়ে ধরা গাম্ভীর্যতার কাছে। বসো বসো ইয়াং ম্যান, কতদিন হলো তোমার সাথে আড্ডা দেওয়া হয় না। এনাম স্নেহের কণ্ঠে বলল। দর্পণের রক্ত টকবগিয়ে উঠল। মিথ্যা এই শব্দটাকে সে ঘৃণা করে, অথচ তাকে দিনের পর দিন এটাই সহ্য করে যেতে হচ্ছে। কিন্তু আর নয়। হাত মুষ্টিবদ্ধ করে দর্পণ চেয়ার টেনে বসে। দেশের পরিস্থিতি তো দিন দিন বিপর্যস্ত হয়ে পড়েছে মেজর। তারপর খবরাখবর কি রাখছেন? শীঘ্রই আপনাদের উপর বড়সড় দায়িত্ব আসছে। আপনি কিসের কথা বলছেন স্যার? পুরো দেশে গণহারে কিভাবে নিরীহ মানুষদের মারা হচ্ছে তা কি আপনি শোনেননি? আমার জানা মতে যারা মারা গিয়েছে তাদের প্রত্যেকের নাম কোনো না কোনো কারণে থানায় লিপিবদ্ধ রয়েছে। তবে তারা নিরীহ কি করে হয় স্যার? এনাম সুচালো দৃষ্টিতে তাকাই দর্পণের দিকে। মূলত সে বোঝার চেষ্টা করছে এর পেছনে আদৌ দর্পণের কোনো হাত রয়েছে কিনা। আপনার কাছে এগুলো বিস্তারিত তথ্য রয়েছে মেজর? নো স্যার, আমি গতকাল মেজর রায়হানের কাছে কিছু শুনেছিলাম। এনামের কণ্ঠস্বরে অসন্তোষের আভাস। দর্পণ তেসরা হাসে। জেনারেল এনামের আলোচনা শেষ করে সে বেরিয়ে আসে তার কামরা থেকে। নিজ কক্ষে আসতেই সেখানে আগে থেকে সুবেদার, দিলজার এবং জবরুলের দেখা পেল। দর্পণ ব্যস্ত গতিতে এগিয়ে গিয়ে চেয়ারে বসে। চলাদয় শক্ত করে চেপে গতিযুক্ত কণ্ঠে আদেশ করে বলে, তালহা, মঈন, রিদওয়ানকে অ্যালার্ট করুন দিলজার সাহেব। আমাদের হাতে সময় কম। আগামী এক সপ্তাহের মধ্যে আমরা এই খেলা শেষ করব। পরিণতি যেটাই হোক না কেন, উই আর রেডি ফর এভরিথিং। ওকে স্যার, তালা আমায় আপডেট জানিয়েছিল তারা তাদের গন্তব্যের খুব নিকটে। দিলজার কাট জবাব দিল। চিন্তিত লোচনে দর্পণ মাথা নাড়ে। আর জাফরি? ল্যাপটপে পেন ড্রাইভ অ্যাটাচ করতেই শুধুই দর্পণ। রোয়ানসুরে ব্রাভোসের ফ্র্যাক্টরির সংলগ্ন ছোট্ট এলাকায় এক পাহাড়ের পালদেশি এক পিকারি উদ্ধার করেছে বিজিবির কর্মকর্তারা। গাড়িকে পুরোটা জ্বলে পুড়ে ছারকার হওয়ার অবস্থা ছিল।
তার মধ্যে একজন ছিল মানুষ। ডিএনএ টেস্ট থেকে জানা যায় ওর এই মন্ত্রী জাফরি। ধারণা করা যায় বিপক্ষ দলীয় সহিংসতার শিকার হয় পিরি, আর এর পিছনে তাদের এই হাত রয়েছে। ঠিক আছে স্যার? একদম। এটা আমার বক্তব্য নয় স্যার, বিজিবির প্রধান কর্মকর্তার বক্তব্য। আমি এর থেকে ভালো স্ক্রিপ্ট রেডি করেছিলাম, কিন্তু বিজিবির প্রধান কর্মকর্তা সেটা গ্রহণ করেনি। দিলজার কাচুমাচু করে বলল। দর্পণ শব্দ করে হেসে উঠল এবার দিলজারের কথায়। মাহিনা মেয়েটার বাবা পেশে একজন সরকারি সৎ ন্যায়পরায়ণ উকিল থাকায় মেয়েটি সবসময় ভয়ে থাকতো বাবাকে নিয়ে। সত্যের পথে লড়া আর নিজের জীবন নিয়ে খেলা দুটোই যে সমান, তার সেই ভয়টিকেই একদিন সত্য প্রমাণ করে দানবীয় রূপ নিয়ে হাজির হয় এক অসুর। ঝুম বৃষ্টি রাতে 17 বছরের মেয়েটির সামনে তার বাবাকে গলায় ফাঁস দিয়ে খুন করে সিকান্দার নামক এক অসুর। মেয়েটি দিক দিশা হারিয়ে সিকান্দারের পা আঁকড়ে অনুরোধ করেছিল তার বাবা ছাড়া এই পৃথিবীতে তার আর কেউ নেই, তাকে মেরে ফেললে সে কোথায় যাবে, যেন একটু দয়া করে তার উপর। সে আর কখনো বাবাকে এই চাকরি করতে দেবে না। কিন্তু হাই, সিকান্দারের উপর তখন এক দানবীয় অসুর চেপেছিল। বিদ্যুৎহীন ঘরটিতে তার কানে মেয়েটির অনুনয় ঢুকলো, সেদিকে বিন্দুমাত্র মনোযোগ তার ছিল না। তার সকল মন মস্তিষ্ক ব্ল্যাঙ্ক হয়েছিল। পুনঃ মনোযোগ শুধু এটাই ছিল, বসের কথা মতো উকিলকে মারতে হবে। সুস্থ মস্তিষ্কের মানুষরা তো কখনো মানুষ মারতে পারে না। সে অন্ধকারে অধিকৃত মেয়েটিকে লাথি মেরে দূরে সরিয়ে দেয়। দুজন লোক মেয়েটিকে ধরে রাখে। মন মস্তিষ্কে অসুর চেপে বসলো। মেয়েটির উপস্থিত তার মস্তিষ্কে গেঁথে গিয়েছিল। মেয়েটির উপস্থিতি বিবেচনা করে সিকান্দার রক্তারক্তি না করে সহজ পন্থা বেছে নেয়। বড়ই হাস্যকর শোনালো। মেয়েটির কথা চিন্তা করে রক্তারক্তি করেনি, বরং রক্তারক্তি ছাড়াই কেড়ে নিল তার বাবাকে তার থেকে। অনেকটা চিন্তা করেছে। নিজ কার্য হাসিল করে সিকান্দার সহ তার লোকেরা বেরিয়ে যায় একলা ওই বিদ্যুৎহীন ঘরটিতে বাবার লাশ সহ ছোট্ট মেয়েটিকে। তবে অনেকটা দূর চলে যেতে সিকান্ত দেখল সে তার ফোন ফেলে এসেছে। সে আবার গাড়ি ঘুরিয়ে যায় উকিলের বাসায়। সহযোগী একজনের ফোন নিয়ে ঘরে ঢুকতেই নিস্তব্ধতা, অমানিসা আর তার বাহিরে ঝুম বৃষ্টি শব্দ ছাড়া আর কিছুই অনুভব করতে পারল না। সে নিজ কর্মে মনোযোগী হতে ফোনের লাইট জ্বালিয়ে সামনে ধরে। ক্ষণকালের জন্য সে থমকে যায়। অন্ধকার ভেদ করে আলোয় প্রজ্বলিত দীপশিকানায় ফুটে ওঠা স্নিগ্ধ মায়াবী মুখটি দেখে বাবার হাত আঁকড়ে দেওয়াল ঘেঁষে নিথর দেহে পড়ে রয়েছে মেয়েটি, ঠিক যেন একটা মূর্তি। দৃষ্টি তার নিষ্পলক, শব্দহীন মাথায় ছোট্ট আঘাতের জায়গায় রক্ত থেকে রক্ত গড়িয়ে পড়ছে। নড়চড়হীন হাত পা ছেড়ে পড়ে রয়েছে। মেয়েটি মূর্তিস্বরূপ পড়ে থাকলেও চোখ দুটো পারে না মূর্তিস্বরূপ ধারণ করতে। চোখ দুটো থেকে অনর্গল অশ্রু ঝরছে। প্রচণ্ড শব্দাঘাতে বজ্রপাত পড়তে সিকান্দারের সম্বিত ফিরল। সচকিত হয়ে এদিক ওদিক এলোমেলো দৃষ্টি ফেলল। দুইবার বুকের ভেতরটায় অনাকাঙ্ক্ষিত অসহনীয় অনুশোচনা আঁকড়ে ধরল। আলতো পায়ে এগিয়ে গেল মেয়েটির কাছে। মেয়েটির পায়ের কাছে পড়ে থাকা ফোনটি তুলে নিয়ে পাশে রাখা তুলটি টেনে বসল মেয়েটির পাশে। অনুশোচনাহীন পাষণ্ড নিষ্পাপ স্বরে প্রশ্ন করে, তোমার আত্মীয় স্বজন কের মেয়ে? মেয়েটি কোনরূপ সাড়া পাওয়া গেল না। সিকান্দার পুনরায় শুধায়, করবে কি এটাতে এই রাতে একটা মেয়ে? প্রিয় বাবাকে। এটাকে পশুতুল্য সম্বোধনে মেয়েটি নড়ে উঠল। সব শেষ হয়ে যাওয়া শূন্য দৃষ্টি তুলে তাকাই সিকান্দারের দিকে। নিকশ কালো টলমলে ওই ভাসা ভাসা চোখে রাজ্যের মায়ে সিকান্দারের বুকটা অস্থির হয়ে উঠল। তবু সে অস্থিরতা বাহিক্য পাষণ্ডতা ভেদ করতে পারল না। চোখে মুখে পাষণ্ডতা বজায় রেখে দর আওয়াজে পুনরায় শুধায়, কি করবে? আমার বাবাকে কেন মারলেন? তখন মেয়েটির কণ্ঠে আগ্রহ না পেল, এখন যেন মধুর বাণী মনে হলো এটাকে সিকান্দারের কাছে। আমাদের কাজে ব্যাপার ঘটার ছিল, অন্যের সুখ শান্তিতে বিঘ্ন ঘটানো তো অপরাধ, তাই না? আর অপরাধীদের শাস্তি দেওয়া হয় তুমি জানো। 6টা মায়ের বুক খালি করার পক্ষে লড়া অপরাধ বুঝি? একটা সন্তান জন্ম দিতে বড় করতে একটা মায়ের কত নিরলস পরিশ্রম, কত আত্মত্যাগ থাকে আপনি জানেন? অথচ আপনারা এক নিমিষেই সেই আত্মত্যাগগুলো, সেই মেয়েগুলোর জীবন ধ্বংস করে দিলেন। আর তার বিরুদ্ধে আওয়াজ তোলা আমার বাবার গলাটাই চেপে দিলেন। আবার এখন এসেছেন আমায় করুণা দেখাতে। ঠিক আছে, করুণা যখন দেখাবেনি তখন দেখান। এই নিন, আমার গলাটাও চেপে মেরে ফেলুন। দেখুন না, আমি অনেকক্ষণ যাবৎ নিজের গলা চেপেছিলাম, কিন্তু মরিনি। দেওয়ালে মাথা ঠুকেছি, তবুও মরিনি।
মৃত্যু কত কঠিন। তবে আমার বাবা এত সহজে মরে গেল কি করে? আপনার হাতে অনেক জোর নিশ্চয়ই, তাই না? আমায় মেরে ফেলুন না, নিন দয়া করে এই করুণাটুকু আমার উপর করুন। মা তো সেই ছোটবেলায় চলে গিয়েছে, বাবাকেও কেড়ে নিলেন, আমার ছাড়া কেউ নেই, আমি একা বাঁচবো কি করে? চাপুন না, বসে আছেন কেন? চাপুন চাপুন, আমার গলা টিপে দিন, মেরে ফেলুন আমায়। সিকান্দারের 2 হাত নিজের গলার কাছে চেপে মেয়েটি পাগলের মতো কাঁদতে কাঁদতে বলল। সিকান্দার পাথরের মতো তাকিয়ে থাকে মৃত্যুর জন্য আহাজারি করতে থাকা মেয়েটির দিকে। চোখ সরিয়ে থাকে গলদেশে জুড়ে নিজের শক্ত নির্দয় কুলসিত হাতটির দিকে। ফসরা গতর সে হাতটিকে আরও কুলসিত করে তুলল। সে নিনিমেষ তাকিয়ে থাকে নিজের হাতটির দিকে। একবারের জন্য সরিয়ে নেয় না হাত দুটি, বরং হাতটি স্পর্শ জোরদার করে মেলি গলদেশে। মেয়েটি জোরে জোরে শ্বাস নিয়ে সরে যাচ্ছে। সিকান্দার যেতে দেয় না, প্রগল্ভ কণ্ঠে শুধায়, নাম কি? আপনি তো একটা দানব জানোয়ার, তবে এখনো কেন মারছেন না আমায়? আপনাদের মতো খুন করার জন্য নিষ্পাপ প্রাণের প্রয়োজন, তবে কেন এখনো বসে আছেন? মারছেন না কেন? আমার জন্য যে এখন বেঁচে থাকার নরকের মতো যন্ত্রণাদায়ক। মারুন মারুন, বাবাকে মেরেছেন, আমায়ও মেরে ফেলুন। এতটুকু করুণা তো করুন, নাকি আপনার মতো পিশাচ কাউকে মৃত্যু দেওয়ার মতো করুণাও করবে না? মারবো, তোমায় সবচেয়ে জঘন্য মৃত্যু দিব, কিন্তু তার আগে নিজের নাম বলো। সিকান্দার শান্ত স্বরে বলে। এলোমেলো বিধ্বস্ত মেয়েটি রক্ত চোখ নিয়ে তাকায় সিকান্দারের দিকে, থমকানো স্বরে বলে, আপনাকে আমি মেরে ফেলবো। সিকান্দার হাসে, ঠোঁটের কোণা আলতো বেঁকে যায়। অনুপুল যেতেই সজোরে চেপে ধরে মেয়েটির চোয়াল, হিসিয়ে বলে, নাম বলো। পুরুষালী দানবীয় হাতের চাপে মেয়েটির ফর্সা গালে দেবে যাওয়া আঙ্গুলের জায়গাটা রক্তবর্ণ ধারণ করে। ব্যথায় কুকিয়ে ওঠে, অস্পষ্ট স্বরে বলে, আয়ুস্মিতা নীলা। সাথে সাথে গালের চাপ বৃদ্ধি পায়। সিকান্দার পুনরায় বলে, পুরো নাম বলো। আয়ুস্মিতা নীলা কর্মকার। আয়ুস্মিতা কাঁদতে কাঁদতেই বলে। সিকান্দার ছেড়ে দেয় মেয়েটির গাল, রক্তব জায়গাটুকু আলতো স্পর্শ করে বলে, আয়ুস্মিতা আজমাইন, আজ থেকে এটাই তোমার নাম, মনে থাকবে? মেয়েটি এতক্ষণ আবেগের বশে মৃত্যুর আচারি করলো, এখন যেন তার হুঁশ ফিরল। সে সিকান্দারকে তদ্রূপ নিজের বাবা খুনিকে ছাড়া আর কিছুই দেখতে পারছে না। তার এদিক ওদিক দৃষ্টি ফেলতে লাগলো। পাশের ফ্লাওয়ার বাসটি চোখে পড়তে সে উদ্ভ্রান্তের মতো ছুটি গিয়ে ফ্লাওয়ার বাসটি হাতে নেয়। কোনো রূপ উপেক্ষা না করে নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে সিকান্দারের মাথায় আঘাত করে। হঠাৎ করে আঘাতে সিকান্দারের মাথা চক্কর দিয়ে উঠল, চোখের সামনে সব ধোঁয়াশা হয়ে যায়। দুহাতে মাথা চেপে সিকান্দার আহ করে উঠল। সাথে সাথে আরও একটা আঘাতে সে হাঁটু ভেঙে পড়ে যায় টুল থেকে। তারপর আঘাত সামলাতে বেগ পেতে হয় সিকান্দারে। তবে যখন একটু সহ্য ক্ষমতা ধারণ করতে পারল, গর্জে উঠল সে। রোষের তোড়ে পুরুষালী সর্বোচ্চ শক্তি দিয়ে এক থাপ্পড় দেয় ভয়ে উৎকণ্ঠায় কাঁপতে থাকা মেয়েটিকে। মেয়েটি ছিটকে গিয়ে বাড়ি খায়। সদর দরজার সিকান্দার তেড়ে গিয়ে চুলের গোছা চেপে ধরে হিসিয়ে বলে, বেশি বাড়াবাড়ি করার চেষ্টা করবে না। তোমার মৃত্যু চাই, তাই না? তুমি পাবে মৃত্যুর পৃথিবীর সবচেয়ে যন্ত্রণাদায়ক। আজ থেকে তুমি আমার কাছে থাকবে, সিদ্ধা আজমাইনের ফিরে হয়ে, এটাই তোমার মৃত্যু। আয়ুস্মিতা বজ্রহত চাহনিতে তাকায় সিকান্দারের দিকে। মস্তিষ্ক বিক্ষিপ্ত হয়ে উঠল। কিছু সময়ের মধ্যে নিজের পুরো পৃথিবীটাকে ধ্বংস হতে দেখে তীব্র রোশনালে সিকান্দারকে ধাক্কা মারে। এক চুল পরিমাণও নাড়াতে না পেরে আয়ুস্মিতা অস্থির চিত্তে হাসপাত ছুটে বেরোতে চায় সিকান্দারের বাহুটোর থেকে। আপনার সাহস কি করে হয় এই কথা মুখে আনার? আমি মরে যাব, তবুও নিজেকে কখনোই আপনার কাছে সঁপে দেব না বলে সে ভাঙা ফ্লাওয়ার বাসের একটা টুকরো নিজের গলায় ধরতে গেল। অমনি আরও একটা থাপ্পড় এসে পড়ে দুর্বল মেয়েটির উপর। মেয়েটির স্বয়ম্বিত হারে ভরিন দেহ ঝাপসা চোখে এক পলক মৃত বাবার দিকে তাকায়। কর্ণকুহরে ভাসে বাবাকে করা প্রতিদিনের একটা আবদার, এই চাকরি ছেড়ে দাও। আর প্রত্যেকবার বাবা হেসে বলতো, সত্যের কখনো পরাজয় হয়, সততা সবসময় জিতে। এটা কি সেই সততার জয়? এটাই সত্যের জন্য লড়াই, উপহার। কানিশ বেয়ে সব শেষ হয়ে যাওয়া আফসোস ক্লেশে জর্জরিত দুপোটা পানি গড়িয়ে পড়ে। বাবা না থাকলে সেই সন্তানের আর কেউ থাকে না, আয়ুস্মিতার আর কেউ নেই। সেদিনের পর থেকেই সিকান্দারের কারাবন্দী হয়ে বেঁচে আছে আয়ুস্মিতা।
বাবার শেষ কার্য হয় বাবার খুনির হাতে। কেউ আওয়াজ তোলার সাহস করেনি তার বাবা কিভাবে মারা গেল, কেননা এনামের পালতু পুলিশেরা নিজ দায়িত্বে তার বাবার শেষ কার্য সম্পূর্ণ করে ওটাকে স্বাভাবিক মৃত্যু বলে ঘোষণা করে। সত্যি সিকান্দার তাকে সবচেয়ে যন্ত্রণাদায়ক মৃত্যু দিয়েছিল। নিজের বাবার খুনির সাথে জীবনযাপন করাই আশমিতার জন্য মৃত্যুর স্বরূপ ছিল। সেই আশমিতা মরে গিয়েছে সেদিন, যেদিন থেকে সে সিকান্দারের স্ত্রীর তকমা পায়। রোবটের মতো জীবনযাপন করে সে। জোরপূর্বক বিয়ে, রোজ রাতে জোরপূর্বক কাছে টানা, নিজের উপর রোজগার ওই দানবীয় অসুরের আধিপত্য। মেয়েটি তিলে তিলে মরে যায়। যেখানে দৈহিক মৃত্যু ছিল তার জন্য নিষিদ্ধ, মুক্ত বাতাসে শ্বাস নেওয়া তার জন্য নিষিদ্ধ। সিকান্দার ম্লান দৃষ্টিতে তাকাই দরজার পাশে থাকা সুন্দর দৃষ্টি আকর্ষণকারী একটা নেম প্লেট, যেখানে গোটা গোটা অক্ষরে আশমিতা আজমাইন লেখা। সেদিনের পর থেকে সিকান্দার ভালোবাসতে শিখেছিল, নিজের সবটুকু দিয়ে ভালোবেসেছে আশমিতাকে। সে তো এক জান্তব দানবীয় অসুর। তার ভালোবাসার ধরন ছিল ভিন্ন, যা কোনো মেয়ের হৃদয় ছুঁতে পারবে না। আর সেটা যদি হয় ওই মেয়েটির বাবার খুনি, তবে তো প্রশ্নই ওঠে না। কলিং বেল চাপতেই 2 মিনিটের মাঝে দরজা খুলে যায়। পান পাতা নাই, একটি মলিন মুখ ভেসে ওঠে। দৃষ্টিতে দৃষ্টি পড়তেই মেয়েটি নির্বিকার দৃষ্টি নামিয়ে নিয়ে শাড়ির আঁচলে হাত মুছতে মুছতে ভেতরে চলে যায়। সিকান্দার অলস ভরহীন দেহ টেনে ভিতরে ঢুকে দরজা লাগিয়ে দেয়। পেছন থেকে দেখে 24-এর দাঁড় করে থাকা অত্যন্ত সুন্দর আদলের মেয়েটির দিকে। বিগত 7 বছর যাবৎ এমনই মলিন রোবটের মতো মেয়েটিকে দেখে সে অভ্যস্ত। এই জীবনে সে কখনো আশমিতার হাসি মুখ দেখেনি। সে জানতো না আশমিতা হাসলে তাকে কেমন লাগে। তবে সেই সৌভাগ্যটুকু হয় গত সপ্তাহে, যখন প্রসব বেদনায় মেয়েটি ছটফট করছিল। মেয়েটিকে এমন যন্ত্রণায় সিকান্দার কখনো দেখেনি। ভয়ে তার হাত পা অবশ হয়ে আছে। সে কি করবে ভেবে পায় না। আশমিতার হাত ধরে ঝরঝরিয়ে কেঁদে ওঠে, তার পা ধরে ক্ষমা চাই আর বলে, আয়ু, আমি জানি তোমার কাছে আমি পাপী। ক্ষমা চাওয়ার কোনো অধিকার নেই তোমার কাছে। তবুও আমায় ক্ষমা করে দাও। আমি বড্ড অসহায় তোমার কাছে। আমায় ছেড়ে চলে যেও না। আমি তোমায় ভালোবাসি, যতটা ভালোবাসলে আমি তোমায় ছাড়া নিজেকে কল্পনা করতে পারি না। সেদিনই আশ্চর্যজনক ঘটনা ঘটে সিকান্দারের জীবনে। ব্যথিতর মুখে আলতো হাসি নিয়ে আশমিতা তার মাথায় হাত রেখে আশ্বস্তের সুরে বলে, চিন্তা করবেন না, এটা প্রসব বেদনা, বাবু চলে আসলেই শেষ হয়ে যাবে। সেটাই প্রথম, সেটাই শেষ ছিল সিকান্দারের জন্য আশমিতার হাসি। সিকান্দার তাতে সন্তুষ্ট, তার আর কিছু চায় না। রুম থেকে বাচ্চার কান্না ভেসে আসছে। সিকান্দার লাল হওয়া অশ্রুসিক্ত চোখ মুছে এগিয়ে যায় ঘরের দিকে। আশমিতা হাত মুছতে মুছতে ব্যস্ত হয়ে মেয়েকে কোলে তুলে নেয়। দুধ দিতে মেয়ে থেমে যায়। তখনই সিকান্দার নিজের কক্ষে ঢোকে। আশমিতা ইতস্তত করে উল্টো দিকে ঘুরে যায়। আশমিতা কখনো তার সামনে বাবুকে ফিট করে না। সেও তার অস্থির কারণ হয় না। তবে আজ আর বেরিয়ে গেল না কক্ষ থেকে। গটগট করে ভেতরে ঢুকে যায়। আলমারির উপর থেকে একটা ব্যাগ নামিয়ে তাতে ব্যস্ততে কাপড় চোপড় ঢুকাতে থাকে। আদেশের সুরে বলে, আয়ু বাবুকে ফিট করে তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে। কেন, কোথায় যাব? দূরে, অনেক দূরে। যত দূরে গেলে তোমার আমার থেকে কেউ কেড়ে নিতে পারবে না। আশমিতা তেমন একটা আগ্রহ প্রকাশ করলো না সিকান্দারের কথায়। সে পুনরায় নিজ কর্মে মগ্ন হয়। তখনই ঝনঝনি কলিং বেল বেজে উঠল। সিকান্দার ভরত দৃষ্টিতে তাকায় আশমিতার দিকে। অনবরত বেল বাজতে বাজতে এক পর্যায়ে দরজা ধাক্কাতে শুরু করলো জোরে জোরে। সিকান্দার কাঁপছে থরথরিয়ে। আশমিতা ভুর কুচকে শুধায়, এইভাবে কে দরজা ধাক্কাচ্ছ? সিকান্দার হড়পড়িয়ে আশমিতার কাছে ছুটে আসে। বাবুকে নিজের কোলে নিয়ে তাকে বুকে জড়িয়ে নেয়। চঞ্চল দৃষ্টি সদর দরজার দিকে নিক্ষেপ করে বলে, আয়ু, আমাদের পালাতে হবে। তাড়াতাড়ি তুমি পিছন দরজা থেকে বাবুকে নিয়ে বেরিয়ে যাবে। পিছনের গেটে একটা গাড়ি থাকবে, সেটাতে উঠে যাবে। কিন্তু কেন? এরা কারা? কি চাই? আশমিতা প্রশ্নের জবাব পেল না। তার আগে উচ্চ শব্দে সদর দরজায় ভেঙে গেল। আশমিতা চিৎকার করে উঠল। আচমকা দরজা ভেঙে যাওয়ায় দরজা ভেঙে ঢুকে যায় 10-12 জন লোক। সিকান্দার ক্রুদ্ধ দৃষ্টি নিক্ষেপ করে ইসমাইলের দিকে হেসে বলে, ইসমাইল, তোর সাহস কি করে হয় এখানে আসার? তুই কি ভুলে গিয়েছিস ও আমার স্ত্রী? তোদের হাত কেটে আমি কুকুরকে খাওয়াবো। ওর দিকে হাত বাড়ালে।
সকলের মধ্যমণি ইসমাইল শান্ত দৃষ্টিতে তাকায় সিকান্দারের দিকে। কর্মক্ষেত্রে বড় ভাইয়ের মতো সম্মান করে, তবু তারা নিরুপায়। তাদের পেশায় সহমর্মিতা থাকতে নেই। সে সিকান্দারের কথা উপেক্ষা করে নম্র কণ্ঠে বলে, স্যার বলেছে আপনি এই কাজ কখনো করতে পারবেন না, তাই আমাকে করতে বলেছে, আর আমায় যে কোনো মূল্যে এটা করতে হবে। বলে 10-12 জন ছেলে হামলে পড়ে সিকান্দারের উপর। ইসমাইল এগিয়ে গিয়ে চেপে ধরে আশমিতার হাত। সে সিকান্দারের পেছনে লুকিয়েছিল। সিকান্দার বদ্ধ উন্মাদের মতো চিৎকার করে উঠল, ওকে কেউ ছুবি না। ইসমাইল, তুই এমনটা করতে পারিস না। ওকে কোথাও নিবি না। ইসমাইল, ছেড়ে দেয় ওকে। ইসমাইল শোনে না। মেঝে ঘেঁষে বসে থাকা আশমিতাকে টেনে হিঁচড়ে দরজার কাছে নিয়ে যায়। আশমিতা কান্নারত হতভম্ব হয়ে সিকান্দারের কোলে থাকা সদ্য গানো 1 সপ্তাহের মেয়েটির দিকে তাকায়। সে অশ্রুসিক্ত নয়নে সিকান্দারের দিকে তাকিয়ে আর্তনাদ করে বলে, আমার মেয়েটার পেটে খিদে সিকান্দার, ওর পেট ভরেনি। ওরা আমায় কোথায় নিয়ে যাচ্ছে? আপনি বলেছিলেন আপনার কর্মের ফল আমায় কিংবা আমার মেয়েকে কখনোই ভুগতে হবে না। সিকান্দার হামা করে কেঁদে ওঠে। মেয়েকে বুকে জড়িয়ে তাকে আটকে রেখেছে 4-5 জন। একটা সময় আশমিতা ওই পান পাতানায় মুখশ্রী লতানো দেহটি নিশ্চিহ্ন হয়ে যায়। সিকান্দারকে ছেড়ে দেওয়া হয়। সিকান্দার কাঁদতে কাঁদতে একটা সময় সর্বশান্ত সর্বহারা পথিকে নেয়, হাত পা ছড়িয়ে বসে থাকে। কোলে তোলা নবজাতকটি গলা ফাটিয়ে চেঁচাচ্ছে খিদের তা নেই। সামনে পড়ে রয়েছে 2 ব্যাগ ভর্তি টাকা, যা ইসমাইল দিয়ে গিয়েছে তার জীবনটাকে কেড়ে নেওয়ার বিনিময়ে, তার সন্তানের খিদের বিনিময়ে। হাসপাতাল থেকে বেরিয়ে সদ্যই কাঁঠালি চাপা গাছটির নিচে দাঁড়িয়ে আছে সিয়াশা। আজ তাড়াতাড়ি বের হয়েছে হাসপাতাল থেকে, বাসে করে যাবে তাই। মেহমাদ নির্দিষ্ট টাইমে তাকে নিতে আসবে, তার আগে সে চলে যাবে। দম বন্ধ হয়ে আসছে তার গাড়িতে চলতে চলতে। কতদিন হলো হরেক রকমের বৈচিত্র্যময় মানুষের সাথে চলাফেরা করে না। মিনিট 1 বাসের জন্য অপেক্ষা করতে তার খুশির অম্বরে দূষণযুক্ত ধুলো উড়িয়ে 2টো গাড়ি থামে তার দুপাশে। সিয়াশা চোখ মুখ কুচকে বিরহিহীন তাকাই তার ডানে বামে পরিচিত দুটো গাড়ির দিকে। বাঁ পাশের গাড়ির দরজা খুলে সাইব বেরোয়। বদনে তার হম্বিতম্বি। সামনের গাড়ির দিকে রোষাগ্নি দৃষ্টি নিক্ষেপ করে আদেশে সুরে বললাম, শিয়া বাচ্চা, গাড়িতে ওঠো তাড়াতাড়ি, আমার বাজার করতে যেতে হবে তোমায় দিয়ে। ততক্ষণে ডানের দরজা খুলে সদ্য বের হওয়া মেজর দর্পণ হরহামেশা গম্ভীর গলায় বলে, গাড়িতে ওঠো সিয়া, তোমায় দিয়ে আমায় আবার অফিসে যেতে হবে। সিয়াশা ফ্যাল নয়নে বিভ্রান্ত নিয়ে তাকিয়ে আছে বর আর বাবার দিকে। কি হলো, তোমার কথা কানে যাচ্ছে না শিয়া? তাড়াতাড়ি আসো, পাপা ওয়েট করছি তো। দাঁড়িয়ে থেকে সময় নষ্ট করছো সিয়া। আপনারা দুজনেই মনে হয় ব্যস্ত। আপনারা চলে যান, তাহলে আমি একাই যেতে পারবো। তুমি চলে যাও পাপা, আপনিও চলে যান দর্পণ। সেটা তোমায় ভাবতে হবে না। সমস্যারে একই কথা সিয়াশা পুনরায় বিভ্রান্তি নিয়ে তাকায় দুজনের দিকে। ডানে বামে দুজন তখন একে অপরের চোখ দিয়ে ভস্য করে দিচ্ছে। সিয়াশা অসহায় দৃষ্টিতে তাকায় একবার বাবা আরেকবার পরের দিকে। তখনই তার বিভ্রান্তিকর পরিস্থিতি আরেক অপশন হলো সম্মুখে মাত্রই গতিশীলত হওয়া বাসটি। নিঃসন্দেহে উত্তম অপশন। তার মুখে হাসি ফুটে উঠল, আর কোনো দিকে না তাকিয়ে এক ছুট লাগিয়ে বাসে উঠে যায়। আচমকা ঘটনায় সাইব দর্পণ চেঁচিয়ে উঠল। বাসটি তখন প্রায় অপমিডিয়মান। বাসের জানাল দিয়ে সিয়াশা হাসি মুখে তাদের টাটা দিচ্ছে। সাইব ক্রুদ্ধ দৃষ্টিতে তাকায় দর্পণের দিকে, খেপে গিয়ে বলে, তোমার জন্য হয়েছে এসব। তুমি এখানে কেন এসেছো? তুমি জানো না আমি শিয়াকে প্রতিদিন নিতে আসি? আমার স্ত্রীকে আমি নিতে আসবো, এটাই স্বাভাবিক। খবরদার, আমার মেয়েকে নিজের স্ত্রী বলে বলে মাথা খাবে না। 1টা মাস যখন গায়েব ছিলে তখন এই স্ত্রী কোথায় ছিল? খবর নিয়েছো কোনো? অ্যাকাউন্ট থেকে কতগুলো টাকা নিয়ে কি করেছো বলনি তাকে? তবে কিসের স্ত্রী করতে এসেছো? আপনার এত জানার ইচ্ছা থাকলে আপনি বের করে নিন। আপনার ওই মেহমাদ তো পারলে আমার ওয়াশরুম ব্যবহার বর্ণনাও বলে দেয়। তবে তাকেই বলুন না এই তথ্যটুকুও কালেক্ট করতে। না পারলে ওটাকে বের করে দিন, কাজে গাফিলতি করছে। বলে দর্পণ গাড়িতে ঢুকেছে। রাগান্বিত সাইবকে সেখানে ফেলে সাই সাই করে গাড়ি নিয়ে চলে যায়। এসেছো 32টা দিন পর, তবু এত নির্লিপ্ততা কেন ভাই? সারা জীবন কাজকর্ম করেই যাবে নাকি? সেনা কর্মকর্তাদের বউ বাচ্চা থাকে না? তাদেরকে একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করতে ইচ্ছা হয় না? এ কেমন চাকরি ভাই, যে চাকরির কারণে স্ত্রীকে দেওয়া কথাই রাখতে পারে না? রাত 9:30।
অনবরত নোটিফিকেশনে স্ক্রিন ফিল আপ প্রায়। বেডসাইড সোফায় বসা দর্পণের দৃষ্টি উৎসুক প্রবল উৎসাহে সে দ্রুত গতিতে আঙ্গুল চালে ল্যাপটপের কিবোর্ডে। সেদিকে নিজ কাজে মগ্ন হতে পারছে না দর্পণ। পারবে কিভাবে? কর্ণ করে যে গরম অনবরত প্রবেশ করা আক্ষেপ রাগের সংমিশ্রণে তৈরি শব্দের বুননে। তবে দর্পণের তার নিমগ্নতা ভঙ্গ করেছে সুঢল নারী উন্মুক্ত নারী বদনটি। সংযত তেসরা দৃষ্টি বারবার আটকে যাচ্ছে উন্মুক্ত নারী অভয়ের এদিক সেদিক। দৃষ্টি বড়ই সংকুচিত, লোভাতুর, ভেজাল। তবে এইদিকে চঞ্চল নারীটির কোনো ভ্রুক্ষেপ নেই। সে মগ্ন নিজ ধ্যানে। সে তৈরি হচ্ছে বাহিরে যাওয়ার জন্য। শুভ্র ফ্যাকাশে ত্বকে শুধু সাদা ব্লাউজ জন্য শাড়ির আধ প্যাচ দিয়ে সে কুচি ঠিক করছে। সে বহুক্ষণ কুচি দিতে এতক্ষণ লাগে। মস্তিষ্ক ঘুরপাক খাচ্ছে এ দায়। কাজেও মগ্ন হতে পারছে না, ইচ্ছাটাকে আশকারাও দিতে পারছে না। বিকেলে শপিংয়ে নিয়ে যাবে বলেও যেতে পারেনি। সময়ের স্বল্পতার কারণে এখনও যদি বাহিরে না নিয়ে যায়, এই মেয়ে তার মাথা চিবিয়ে খাবে। যেখানে আমি কাউকে ধ্বংস করার প্রচেষ্টায় মগ্ন, সেখানে এই নারী আমাকে ইতিমধ্যেই ধ্বংস করে দিয়েছে। কি বললেন? আপনি কাকে ধ্বংস করতে চাইছেন? কই দেখি আপনি কি করছেন? আচমকা মুখের কাছে সে বলা কথাই দর্পণ সচকিত সামনে তাকায়। মেয়েটি উকি দিয়ে তাকাচ্ছে তার ল্যাপটপের দিকে। দর্পণ কপাল কুঁচকে শাটার বন্ধ করে দিল। সিয়াশা বড় বড় চোখ করে তাকায়, ধিক্কার জানিয়ে বলে, ছি ছি ছি, অসল লোক। আপনি এগুলো কি দেখছেন? এদিকে আমি আপনাকে রোমান্টিক বানানোর জন্য শাড়ির ঠিক করাতে আসলাম, ওদিকে আপনি এসব দেখে নিজেকে রোমান্টিক বানাচ্ছেন। হোয়াট রাবিশ সিয়া, এগুলো কি ধরনের কথা? কেমন কথা মানে? আপনি এসব আসল জিনিস দেখছেন কেন? দিস ইজ জব পারপাস সিয়া। মিথ্যা কথা বলছেন আপনি।